রক্ত কি? রক্ত হলো এক প্রকার অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যৌগ কলা, যা প্রত্যেকটি প্রাণীদের দেহে রয়েছে। রক্তের যে উপাদান, দেখো উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, রক্তরস এবং দুই, রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা বলা হয়, যা আমাদের ব্লাডের প্রায় 55%, আর রক্তকণিকা যা আমাদের রক্তে প্রায় 45% থাকে। এবার আসছি রক্তকণিকা। রক্তকণিকা তিন প্রকার। কি কি? লোহিত রক্তকণিকা, যাকে ইংলিশে বলা হয় রেড ব্লাড কর্পাসেল RBC। আরেকটা হলো শ্বেত রক্তকণিকা, ইংলিশে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসেল, সংক্ষেপে বলা হয় WBC। তৃতীয় যে উপাদান রক্তকণিকার তা হলো অনুচক্রিকা। এবার আমরা এক এক করে চলে আসছি কণিকা নিয়ে। লোহিত রক্তকণিকা, যদি সংজ্ঞাটা বলি অনেকটা এরকম হবে। রক্তের হিমোগ্লোবিন নামক শ্বাসসংযোগযুক্ত লাল বর্ণের যে কণিকা অক্সিজেন পরিবহনে সক্ষম তাকে লোহিত রক্তকণিকা বা RBC বলা হয়। আমরা যে নাকের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে ভিতরে যে অক্সিজেন নিয়ে থাকি, সেই অক্সিজেনটা লাস্ট পর্যন্ত কোথায় যায়? কে নিয়ে যায়? আমাদের অক্সিজেনটা ফুসফুস থেকে চলে যায় হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে রক্তের মাধ্যমে আমাদের সেই অক্সিজেনটা প্রত্যেকটা কোষে চলে যায়। আমরা জানি প্রত্যেকটা কোষে আমাদের অক্সিজেন প্রয়োজন, কারণ শ্বসনের জন্য। সেই অক্সিজেনটা পরিবহন করে নিয়ে যায় রক্তের মাধ্যমে, আর রক্তের যে উপাদানটি সেই কাজটি করে সে হলো লোহিত রক্তকণিকা। এবং লোহিত রক্তকণিকায় আয়রন রয়েছে, বা লোহিত রক্তকণিকায় আমাদের লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনের মেইন কাজটা করে থাকে এবং সে আয়রনযুক্ত। তাই যাদের দেহে আয়রনের পরিমাণ কমে যায়, তখন আমরা শরীরটা দুর্বল হয়ে যায় এবং ঠিক এনার্জি পায় না। দ্যাট মিনস আমাদের রক্ত তখন অক্সিজেন ঠিকভাবে পরিবহন করতে পারে না। তখন আমরা ডাক্তারবাবুদের শরণাপন্ন হই। তখন ডাক্তারবাবুরা প্রায়ই দেখবে দিয়ে থাকে আয়রন ট্যাবলেট। তাহলে ওই আয়রনটা আমাদের রক্তে লোহিত রক্তকণিকাকে সক্রিয় করে। লোহিত রক্তকণিকার যে প্রধান কাজ তা হলো শ্বাসবায়ু পরিবহন করা এবং রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা। অ্যাসিড এবং বেসের মধ্যে ব্যালেন্স তৈরি করার কাজ হলো আমাদের লোহিত রক্তকণিকার। তাই আমাদের খাবারগুলোও এরকম খাওয়া উচিত। অম্ল জাতীয় খাবার খাওয়া উচিত, ঠিক তেমনি ক্ষারীয় জাতীয় খাবারও খাওয়া উচিত। অম্ল জাতীয় খাবার বলতে বোঝানো হচ্ছে লেবু, দই, যেটা টক দই, এই জাতীয় খাবার, যা আমাদের পরিমাণে শরীরে অ্যাসিডের পরিমাণ ঠিক করে দেবে। আর ক্ষার জাতীয় খাবার, যেটা উস্তা, করলা বা নিম পাতা, বিভিন্ন সবজি, এগুলা, তাহলে আমাদের শরীরে ব্যালেন্স থাকবে এবং সাম্যতা বজায় থাকবে এবং আমাদের শরীর এবং রক্তকণিকা খুব ভালো কাজ করতে পারবে। এবার চলে আসছি আমরা শ্বেত রক্তকণিকায়, যাকে হোয়াইট ব্লাড কর্পাসেল বলা হয়, সংক্ষেপে WBC বলা হয়। শ্বেত রক্তকণিকা কি? রক্তস্থিত সর্বাপেক্ষা বড় বর্ণহীন নিউক্লিয়াস যুক্ত অনিয়তকার রক্তকণিকাগুলিকেই বলা হয় WBC বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস রয়েছে। আর মজার ব্যাপার হলো যে মেন দায়িত্বটা পালন করছে, অক্সিজেন পরিবহন নিয়ে যাচ্ছে, সেই লোহিত রক্তকণিকা, তার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, সেই কণিকার মধ্যে নিউক্লিয়াস নেই। আচ্ছা, শ্বেত রক্তকণিকার যে বিভিন্ন উপাদান, দানাদার এবং অদানাদার, মোট 5টি রয়েছে।
এগুলো হলো দেখো শ্বেত রক্তকণিকার উপাদানগুলি নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকার 5টি উপাদান কি কি? নিউট্রোফিল, সে কী কাজ করে? এরা আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আমাদের শরীরে কোনো কারণে রোগ জীবাণু প্রবেশ করলে, যে কোনো কারণে, হয়তো বা একটা মশা কামড় দিয়েছে, বা একটা পোকা কামড় দিয়েছে, সেখানে সে ওই রোগ জীবাণুটা প্রবেশ করলে তাকে ধ্বংস করার জন্য সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ইউসিনোফিল, তারা হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। অনেক সময় দেখবে কোনো পিঁপড়া বা কিছু একটা কামড় দিলে আমাদের শরীরের জায়গাটা ফুলে যায় বা অ্যালার্জি হয়, চুলকায়, সে একটু পরে আস্তে আস্তে ভালো হয়ে যায়। ভালো হওয়ার কাজটা কে করে? আমাদের শ্বেত রক্তকণিকার ইউসিনোফিল করে থাকে। তার পরবর্তী হলো বেসোফিল। বেসোফিল কি? সে হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্চন প্রতিরোধ করে। রক্ততঞ্চন কি? দেখো, রক্ত যখন জমাট বেঁধে যায় সে প্রক্রিয়াটাকেই বলা হয় রক্ততঞ্চন। কখন জমাট বেঁধে? মনে করেন কোনো কারণে আমাদের শরীরে কোনো একটা অংশ কেটে গেল, সাপোজ নখ কাটতে গিয়ে অল্প জায়গায় কেটে গেল, একটু আমরা চাপা দিয়ে ধরি, একটু পরে কি হয়, আস্তে আস্তে রক্তটা জমাট বেঁধে যায় এবং ওই জায়গাতে এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, তারপরে আমরা ভালো থাকি। যদি কোনো কারণে রক্তক্ষরণ বন্ধ না হয়, দ্যাট মিনস রক্ততঞ্চন না হয়, তাহলে তো আমাদের শরীরে পুরো রক্তই বেরিয়ে যাবে। কোনো কারণে যদি কেটে যায় কোনো একটা অংশ, তো পুরো রক্ত বেরিয়ে যাবে। এটা বেরোতে দেয় না কেন? আমাদের রক্তের মধ্যে যে উপাদান রয়েছে বেসোফিল, সে ওই জায়গাটা, যে জায়গায় কাটবে ওই জায়গা থেকে রক্তটাকে একসঙ্গে জমাট করে দেবে, জমাট করে দিয়ে ওই রাস্তাটাকে বন্ধ করে দেবে। এভাবে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এরপরে যে উপাদানটা সেটা হলো মনোসাইট। এটা আগ্রাসন পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে। এবং লিম্ফোসাইট, এরা অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। অ্যান্টিবডি তোমরা শুনে থাকবে, কারো শরীরটা বেশি দুর্বল হলে, কোনো কারণে জ্বরটা ভালো না হলে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন অ্যান্টিবডি নামক ট্যাবলেট, যাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি, যা আমাদের রোগ জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। সেই কাজটা করে লিম্ফোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগাক্রমণ প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকার যে সামগ্রিক কাজটা আমরা এভাবে বলতে পারি, শ্বেত রক্তকণিকা দেহে রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করে, দেহকে অনাক্রমতা প্রদান করে। তার পরবর্তী যে উপাদান সেটা হলো অনুচক্রিকা। রক্তের বর্তমান রক্ততঞ্চন সাহায্য করে রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্র ও নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাকেই অনুচক্রিকা বলা হয়। অনুচক্রিকার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে এবং ক্ষতস্থানে মেরামতের কাজটি সে করে থাকে। কোনো কারণে আমাদের কোনো অংশ, বডির অংশ কেটে গেল বা ছুলে গেল বা ব্যথা পেলাম, একটু আস্তে আস্তে ঠিক হয়ে যায় না কিছুদিন পর, সেই দায়িত্বটা কে পালন করে? সেই অনুচক্রিকা করে থাকে। দেখো, এবার আসছি আমাদের রক্তের কাজ। প্রধান কাজগুলো আমরা দেখে নিচ্ছি। রক্তের মেন কাজগুলো, প্রধান কাজ হলো রক্তের মধ্যে, রক্তের যে প্রধান কাজ তা হলো পরিবহন করা। কি পরিবহন করা? অক্সিজেন পরিবহন করা এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। কি করে? আমাদের শ্বসনের জন্য ফুসফুসের মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায় অক্সিজেন, অক্সিজেন সেখান থেকে রক্তের মাধ্যমে প্রত্যেকটি কোষে পৌঁছে দেওয়া, কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া রক্তের কাজ। এবং সেই কোষে যখন শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড, সেই দূষিত গ্যাসটাকে সে নিয়ে আসবে, আবার নিয়ে এসে ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে ত্যাগ করি আমরা। সেই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা হলো রক্তের প্রধান কাজ। দ্বিতীয় কাজটি হলো রক্ততঞ্চন করা। রক্ততঞ্চন ধর্মের সাহায্যে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয়। তাছাড়া অপর কাজটি হলো অনাক্রমতা। রক্তের লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণু প্রতিরোধ করে এবং অনাক্রমতা গড়ে তোলে।
তাছাড়া রয়েছে উষ্ণতা নিয়ন্ত্রণ। রক্ত দেহের অভ্যন্তরীণ অবস্থা ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেহের তাপ বৃদ্ধি ও তাপ মোচনের মাধ্যমে উষ্ণতা নিয়ন্ত্রণ করে। এবার আমরা চলে আসছি রক্তের রং লাল কেন। আমাদের হাত পা কেটে গেলে রক্ত বেরিয়ে আসে, লাল হয়, প্রত্যেকটা প্রাণীর রক্ত লাল। রক্তের রং লাল হওয়ার মেইন কারণ হলো রক্তের মধ্যে রয়েছে লৌহ গঠিত হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়। আর চিংড়ির রক্ত কেন নীলাভ হয়? চিংড়ির রক্তে হিমোগ্লোবিন থাকে না, তার পরিবর্তে রয়েছে হিমোসায়ানিন, তাই চিংড়ির রক্ত হালকা নীলাভ হয়। এবার আমরা জেনে নেব রক্তচাপ কী। রক্তচাপ বা ব্লাড প্রেশার, তোমরা শুনে থাকবে যে কাকিমার ব্লাড প্রেশার হয়েছে বা ওই ব্যক্তির লো প্রেশার হয়েছে, কারো হাই প্রেশার হয়েছে। প্রেশারটা কি? দেখো, রক্ত তো আমাদের রক্তবাহের মাধ্যমে প্রবাহিত হয়। দ্যাট মিনস রক্তবাহ দুটি রয়েছে, দুই প্রকার, একটা হলো শিরা, একটা ধমনী। ধমনীর মাধ্যমে যে রক্তটা যায় সেটা হলো অক্সিজেনযুক্ত রক্ত এবং তার মধ্যে গতিবেগ অনেক বেশি থাকে, অনেক বেশি। কোনো একটা পাইপের মধ্য দিয়ে জল যখন দ্রুত বেগে প্রবাহিত হবে তার চাপটা বেশি থাকবে, আর যে পাইপ দিয়ে হালকাভাবে কম স্পিডে রক্ত প্রবাহিত হবে বা জল প্রবাহিত হবে সেখানে চাপটা কম থাকবে। তাই দুই প্রকার চাপ রয়েছে, বিকজ আমাদের বডিতে দুই প্রকার রক্তবাহ রয়েছে, একটা হলো শিরা, একটা হলো ধমনী। ধমনীর মাধ্যমে রক্তের গতিবেগ অনেক বেশি থাকে প্রবাহিত হওয়ার সময়, আর শিরাতে থাকে রক্তের গতিবেগ কম। তাই ধমনীর মধ্যে যে প্রেশারটা হয় সেটা হলো আমাদের রক্তচাপ বা প্রেশার দুই রকম হয়ে থাকে। রক্তচাপ আর ব্লাড প্রেশার কি? দেখো, রক্তবাহের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের প্রাচীরে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে বলা হয় রক্তচাপ। হ্যাঁ, রক্ত প্রবাহিত হয় দুটি প্রবাহের মাধ্যমে, একটা হলো শিরা, একটা হলো ধমনী। যখন ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয় সেখানে তার গতিবেগ বেশি থাকে, আর যখন শিরা দিয়ে রক্ত প্রবাহিত হয় সেখানে তুলনামূলক কম থাকে। আমাদের বডির বা হাতে বা পায়ে যে দেখা যায় না, সময় হাতটা ঝুলিয়ে রাখলে দেখবে কতগুলা বেরিয়ে আসছে রক্তনালী, সেটা হলো শিরা, দেখা যায়। আর ধমনীটা একটু ভিতরের দিকে থাকে, যেটা বাইরে থেকে দেখা যায় না। তো রক্তচাপ দুই প্রকার, একটাকে বলা হয় সিস্টোলিক চাপ, আরটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক ডায়াস্টোলিককে আমরা একটু বিস্তারিত জানবো যখন হৃৎপিণ্ডের গঠন পড়ব। নেক্সট ক্লাসে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে জানবো, হার্ট নিয়ে জানবো। সিস্টোলিক চাপটা কি? হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় থাকে তখন যে সর্বাধিক চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক চাপ বলা হয়। হৃৎপিণ্ড যখন সংকুচিত থাকে তখন ধমনী দিয়ে খুব স্পিডে রক্ত প্রবাহিত হয়। আবার হলো ডায়াস্টোলিক চাপ, হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে তখন যে নিম্ন চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। তোমরা লক্ষ্য করবে যখন ব্লাড প্রেশার মাপা হয়, ডাক্তারবাবু মেপে দেয়, লিখো দুইটা রিডিং লিখে, একটা হলো নর্মাল হলো 90, আর হলো 120, 90 আর 120। দেখো 90 হলো ডায়াস্টোলিক প্রেশার আর 120 হলো সিস্টোলিক প্রেশার, মানে লোয়ার রিডিং আর আপার রিডিং এরকম ধরে নিতে পারো। যখন নিম্নটা হবে 90-র কাছাকাছি, উপরটা হবে 120-র কাছাকাছি, 120, তখন আমাদের প্রেশার নর্মাল। আর যদি তার চেয়ে বেশি হয়, 120-তে অনেক বেশি হয়ে যায় বা 150 হয়ে যায়, তেমন বলবো হাই প্রেশার। আর যদি 90 থেকেও কমে যায়, তখন বলবো লো প্রেশার। প্রেশারটার উপর আমাদের বডির ব্যালেন্সটা অনেকটা নির্ভর করে। যদি প্রেশার বেড়ে যায়, মাথা ঘোরাবে, অস্থির অস্থির করবে, বমি ভাব হবে, ঘাম দেবে, সেটা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর। তাই প্রেশারকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা যে উত্তেজিত হয়, রাগান্বিত হয়, তখন প্রেশার একটু বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, রক্তের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তাই অতিরিক্ত উত্তেজিত হওয়া ভালো নয়। রক্তচাপ যে মাপা হয় সেই যন্ত্রটার
তার নাম হলো স্পিগমোমেনোমিটার। রক্তচাপ মাপক যন্ত্রের নাম হলো স্পিগমোমেনোমিটার। দেখবে ডাক্তারবাবুরা যখন প্রেশার মাপে হাতের মধ্যে একটা কাপড় লাগিয়ে দেয়, তারপরে একটা পাইপ দিয়ে পাম্প দেওয়া হয়। পাম্প দেওয়া হয় মানে প্রেশারটা সৃষ্টি করা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয় পাম্পটা। যখন নিচের দিকে নামতে শুরু করে পারদের লেয়ারটা, তখন দুইটা সাউন্ড করে, উপরে একটা সাউন্ড করবে সেট, এবং নিচে দিয়ে আরেকটা সাউন্ড করবে, একটা সিস্টোলিক আরটা হলো ডায়াস্টোলিক প্রেশার। তাই ডাক্তারবাবুরা ওই সময় কানে লাগিয়ে ওই আওয়াজটাকে তিনি ফলো করেন, কোন জায়গাতে আওয়াজটা হলো সেটা। আচ্ছা, অপর যে প্রশ্নটা আমরা চলে যাচ্ছি সেটা হলো আমাদের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? আমাদের রক্তবাহের মধ্যে যে রক্ত প্রবাহিত হয় ভেতরে, তখন কোনো দিন কিন্তু রক্ত জমাট বাঁধে না। যদি কোনো কারণে রক্তবাহের ভেতরে বডির মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, তাহলে আমরা মরে যাব, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, আমরা বাঁচব না। তো কেন হয় না? দেখো, রক্তবাহের মধ্যে রক্তে বেসোফিল নামক শ্বেতকণিকা থেকে হেপারিন নামক রক্ততঞ্চক রোধক পদার্থ নির্গত হয়। আমাদের বডিতে শ্বেতরক্তকণিকার যে হেপারিন নামক উপাদানটি রয়েছে, সে রক্তের ভেতরে, বডির ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। ওই কারণে আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি। এবার আসছি, জোক কামড়ালে রক্ত বন্ধ হয় না কেন? জোক যদি কামড়ায় তাহলে রক্ত বন্ধ হতে চায় না কেন? জোকের মুখ থেকে নিঃসৃত রক্ততঞ্চন বিরোধী পদার্থ থাকে, সেটা হলো হিরোডিন, রক্ত জমাট বাঁধতে দেয় না। হিরোডিন নামক একটি পদার্থ রয়েছে, জোকের মুখ থেকে যেটা নির্গত হয় সেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। ওই কারণে জোকে কামড়ালে সহজে রক্ত বন্ধ হতে চায় না। এবার রক্তদান কথা বলছে। দেখো, রক্তদান একটি মহৎ দান। এই পৃথিবীতে অনেক ধরনের দানের কথা আমরা প্রচলিত রয়েছে, অন্নদান, বস্ত্রদান, গৃহদান। তাই এবার রয়েছে রক্তদান, হলো সর্বাপেক্ষা মহৎ দান। আমাদের রক্তকণিকার, লোহিত রক্তকণিকায় 120 দিন তার আয়ু। 120 দিন পর অটোমেটিক রক্তকণিকাটা মরে যায়, তারপর আবার নতুন রক্ত তৈরি হয় আমার বডিতে। এই যে একটা প্রক্রিয়া চলছে অনবরত, রক্তকণিকা 120 দিন পরে মরবে, আবার কিছু সৃষ্টি হবে, তাহলে তো আমার রক্তটা চিরস্থায়ী হচ্ছে না, তাহলে আমি দিয়ে দিই, তো আপত্তি নেই। আমাদের বডিতে প্রায় 5 লিটার রক্ত রয়েছে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। এই 5 লিটার রক্তের মধ্যে থেকে মাত্র 250 ml 250 ml রক্ত আমরা দান করি, কোনো ব্যাপারই না। আমার এই বয়সে অনেকবার দান করেছি, খুব ভালো লাগে। তুমি যদি তোমাদের বয়স হয় 18 বছর বেশি হয় এবং তোমার ওজন 50 কেজি বেশি হয়, তাহলে তুমিও রক্তদান করতে পারবে, অবশ্যই করবে। রক্তদান করলে একটা মনে একটা এক্সট্রা আনন্দ ফিলিং হয়, দারুণ একটা অনুভূতি হয় যে আমি একটা কিছু করতে পারছি, আমার এই রক্তটা নিয়ে কারো প্রাণ বাঁচবে। তাই যেহেতু 120 দিন পর রক্তটা মরেই যাচ্ছে, তাহলে সেটা রেখে লাভ কী? আর এত 5 লিটার থেকে 250 ml রক্ত দিয়ে দিলে আমাদের বডির কোনো ক্ষতি হয় না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, কোনো ক্ষতি হয় না। বরঞ্চ আমাদের এই যে রক্ত, যে নতুন রক্ত তৈরি হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায় আমাদের বডিতে, বরং উপকৃত হই আমরা। তাই রক্তদান মহৎদান। সবাই প্রাপ্তবয়স্ক হয়ে যখন বয়স হবে, অবশ্যই রক্তদান করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে।